হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদাজিৎ। আজকে আলোচনা করব যে রাজ্য পুনর্গঠন অর্থাৎ রিঅর্গানাইজেশন অফ স্টেট এই টপিকটির উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখো যে স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল। তাহলে স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে যে প্রথম রাজ্য গঠিত হয়েছিল সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ রাজ্য এটা গঠিত হয় হচ্ছে 1953 সালে। তখন কি হয় যে এই যে অন্ধ্রপ্রদেশ এই রাজ্যটি গঠনের পিছনে কিন্তু একটা ইতিহাস আছে। কি হয় যে তখন 1953 সালে পট্টি শ্রীরামুলু এই নামে একজন ব্যক্তি ছিল। পট্টি শ্রীরামুলু এই ব্যক্তি তেলেগু ভাষার আর কি বাসিন্দাদের নিয়ে একটি এই অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের জন্য আন্দোলনের নামে, ঠিক আছে, কিন্তু যখন 56 দিন অনশনের পর এই পট্টি শ্রীরামুলু আন্দোলন করতে করতে আর কি অনশনে মারা যান, তারপরে কিন্তু আর কি অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করা হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে ভাষা ভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য 1953 সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন। কার নেতৃত্বে? তাহলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য, মানে ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য আগে একটা কমিশন গঠন করা হয়েছিল, সেটা পুনর্বিবেচনা আবার করার জন্য 1953 সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন। তাহলে সেখানে কে নেতৃত্ব দেন? তাহলে উত্তর হচ্ছে ফজল আলীর নেতৃত্বে। একজন বিচারপতি ছিল ফজল আলী, তার নেতৃত্বে এই ফজল আলী কিন্তু কমিশন গঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো যে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টি পরীক্ষার জন্য 1948 সালে প্রথম কমিশন গঠিত হয় কার নেতৃত্বে? তাহলে উত্তর হচ্ছে বিচারপতি এস.কে. ধরের নেতৃত্বে। ভাষার ভিত্তিতে সর্বপ্রথম যে রাজ্য পুনর্গঠনের বিষয়ে একটা কমিশন গঠন করা হয় সেটা হচ্ছে এস.কে. ধরের নেতৃত্বে ধর কমিশন। তারপরে কোশ্চেন দেখো যে নিম্নোক্তের মধ্যে কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তাহলে উত্তর হচ্ছে ত্রিপুরা কিন্তু একটি রাজ্য, এটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। তারপরে কোশ্চেন দেখো যে 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন গোটা দেশকে বিভক্ত করে। তাহলে উত্তর হচ্ছে 14টি রাজ্য আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। 1956 সালে যে রাজ্য পুনর্গঠন আইন আসে অর্থাৎ স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, তখন কিন্তু 14টি রাজ্য ছিল আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু পরে আরও বাড়তে বাড়তে এখন 28টি রাজ্য আছে আর 8টি কি আছে? কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের কোন ধারা অনুযায়ী সংসদকে নতুন রাজ্য গঠনের ক্ষমতা অর্পণ করা হয়েছে? তাহলে উত্তর হচ্ছে 3 নং ধারা। আমি তোমাদের ক্লাসটি নিয়েছিলাম যে 1 থেকে 4 এই 4টি যে আর্টিকেল এটি সংবিধানের পার্ট নম্বর 1 অর্থাৎ অধ্যায় 1-এ কিন্তু এই 4টি আর্টিকেল আছে। সেখানে আমি বলেছিলাম যে 3 নং ধারা অনুযায়ী কী করা হয় যে রাজ্য পুনর্গঠন করা যায়, অর্থাৎ নতুন রাজ্য গঠন করা যায়, রাজ্যের নাম পরিবর্তন করা যায়, সীমানা পরিবর্তন করা যায়, আর কি আয়তন খর্ব করা যায়, এই সব আর্টিকেল নম্বর 3 এইখানে বলা আছে। তাহলে উত্তর হবে আর্টিকেল নম্বর 3। এই অনুযায়ী কী করতে পারে সংসদ মানে ভারতের যে আইনসভা তার নাম হচ্ছে সংসদ বা পার্লামেন্ট, তার ক্ষমতা আছে যে নতুন রাজ্য গঠন করতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে কোনো নতুন রাজ্য গঠন অথবা নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় সংসদ করতে পারে। তাহলে উত্তর হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। অর্থাৎ কোনো যদি রাজ্য গঠন করতে চায় নতুন রাজ্য কি পার্লামেন্ট, ভারতের যে আইনসভা তার নাম পার্লামেন্ট, তাহলে সেই পার্লামেন্টে বা কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে চাইলো বা সীমানার পরিবর্তন করতে চাইলো, তাহলে সেই যে পার্লামেন্টে কী হবে? একটা বিল উঠবে, তারপরে সেই বিলের মধ্যে কি লোক ভোট দিবে, তারপরে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সেটা পাশ হলেই কী হয়ে যাবে যে নতুন রাজ্য গঠন হয়ে যাবে বা নাম সীমানা এটা পরিবর্তন হয়ে যাবে। এটার জন্য কোনো বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় না, অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে ভারতে, তাহলে উত্তর হচ্ছে বর্তমানে ভারতে 28টি রাজ্য আছে আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তারপরে কোশ্চেন দেখো যে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে? তাহলে উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশ রাজ্য থেকেই কিন্তু এই ছত্তিশগড় রাজ্যটি কিন্তু গঠিত হয়েছে, সেটা 1 নভেম্বর 2000। তারপরে কোশ্চেন দেখো যে স্বাধীনোত্তর ভারতে ভাষার ভিত্তিতে অঙ্গ রাজ্যগুলি পুনর্গঠিত হয় কত সালে? তাহলে উত্তর হচ্ছে 1956 সালে। একটু আগে বলেছিলাম যে 1956 সালেই কি আসে যে রাজ্য পুনর্গঠন আইন, তখন 14টি রাজ্য ছিল আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তাহলে এটার কথাই বলা হয়েছে যে স্বাধীনোত্তর ভারতে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল 1956 সালে। তারপরে কোশ্চেন দেখো যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়? তাহলে সিকিম কিন্তু আগে ভারতের একটি রাজ্য ছিল না। প্রথমে কিন্তু কি হয় যে 35তম সংবিধান সংশোধনীর দ্বারা 1974 সালে কি হয় যে ভারতের একটা সহযোগী রাজ্য হিসেবে থাকে আর কি। তারপরে 1975 সালে
36তম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু এই সিকিম কি হয়, ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়ে যায়, ঠিক আছে, নাকি পূর্ণ রাজ্যে পরিণত হয়ে যায়। তাহলে উত্তর হচ্ছে 36তম সংবিধান সংশোধনীর দ্বারা। তারপরে কোশ্চেন দেখো যে কত সালে সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে। তাহলে উত্তর হচ্ছে এই যে বললাম একটু আগে যে 1975 সালে। 1975 সালেই এই 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সহযোগী রাজ্য যে ছিল সিকিম, সেটাকে একদম পূর্ণ রাজ্যে পরিণত করা হয় 1975 সালে। কিন্তু তার আগের সালে 1974 সালে কিন্তু একটা সহযোগী রাজ্য হিসেবে ছিল। তারপরে কোশ্চেন দেখো যে বর্তমান পাঞ্জাব রাজ্য কত সালে গঠিত হয়। তার উত্তর হচ্ছে 1966 সালে। এই যে পাঞ্জাব রাজ্য, এটা 1966 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো যে আমিন দিঘি ও মিনিকয় ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ। তার উত্তর হচ্ছে লাক্ষাদ্বীপ। আমাদের যে একটি ভারতের যে একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, সেই লাক্ষাদ্বীপের কিন্তু এটি একটা অংশ আর কি। তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 1987 সালে গঠিত হয়েছিল। তার উত্তর হচ্ছে মিজোরাম। মিজোরাম যে রাজ্য, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যে একটি রাজ্য, অর্থাৎ নর্থ ইস্ট যে স্টেট, সেখানে মিজোরাম একটি স্টেট আছে। তাহলে এই যে মিজোরাম রাজ্যটি, এটা 20 ফেব্রুয়ারি 1987 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এখানে উত্তর হচ্ছে মিজোরাম। তারপরে কোশ্চেন দেখো যে তেলেঙ্গানা 2014 সালে নিম্নের কোন রাজ্য থেকে পৃথক হয়ে 29তম রাজ্যে পরিণত হয়। তার উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 2014 সালে এই অন্ধ্রপ্রদেশ থেকেই কিন্তু এই তেলেঙ্গানা বিচ্ছিন্ন হয়ে একটি আলাদা রাজ্য হিসেবে অবস্থান করে। আর তেলেঙ্গানার যে রাজধানী সেটা হচ্ছে হায়দ্রাবাদ, আর এই অন্ধ্রপ্রদেশের যে রাজধানী সেটা হচ্ছে অমরাবতী, মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতে 1956 সালে কিসের ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল। তাহলে উত্তর হচ্ছে ভাষার ভিত্তিতে। এই ভাষার ভিত্তিতেই কিন্তু গঠিত হয়েছিল এই রাজ্য পুনর্গঠন একটা আইন এসেছিল, একটু আগে বলেছিলাম যে 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশন বসেছিল। তার দ্বারা কি হয় যে 14টি রাজ্য হয় আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়। তাহলে এটা ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধান ভারতকে কি হিসাবে বর্ণনা করে। তাহলে উত্তর হচ্ছে যে একটি রাজ্য সমূহের ইউনিয়ন। যে ভারতের যে সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল নম্বর 1-এই বলা আছে যে ভারত কি একটা ইউনিয়ন অফ স্টেট, মানে একটি রাজ্য সমূহের ইউনিয়ন, ঠিক আছে। আর যেই ইউনিয়নের কথা এখানে অর্থ হচ্ছে যে ভারতের থেকে কোনো রাজ্য কিন্তু আর কি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশ তৈরি করতে পারবে না বা রাষ্ট্র তৈরি করতে পারবে না, ঠিক আছে। যেমন আমেরিকাতে আর কি ফেডারাল সিস্টেম আছে, সেখানে কিন্তু কোনো একটা রাজ্য ইচ্ছা করলে কিন্তু সেই আমেরিকার থেকে 50টি যে রাজ্য আছে আমেরিকায়, সেখান থেকে একটি রাজ্য ইচ্ছা করলে সেখানে চুক্তিপত্র যদি ভেঙে যায় তাহলে আলাদা হয়ে একটা দেশ তৈরি করতে পারে। কিন্তু ভারতের কোনো রাজ্য কিন্তু সেটা পারে না। সেজন্য বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেট, রাজ্যসমূহের একটি ইউনিয়ন। তারপরে কোশ্চেন দেখো যে দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কবে একক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। তাহলে উত্তর হচ্ছে 26শে জানুয়ারি 2020। 26শে জানুয়ারি 2020 সালে কি হয় যে আগে যে এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, একটা ছিল দমন ও দিউ আর একটি ছিল দাদরা ও নগর হাভেলি। এই দুটি কিন্তু পৃথক আলাদা আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু 26শে জানুয়ারি 2020 সালে কি হয় যে এই দুটিকে একত্রিত করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়, আর এই কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী হয়ে যায় দমন, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য কত সালে গঠিত হয়েছিল। তাহলে উত্তর হচ্ছে 1960 সালে। আগে কিন্তু এই মহারাষ্ট্র ও গুজরাট এই দুটি কিন্তু একত্রিত হিসেবে বোম্বে নামে পরিচিত ছিল, ঠিক আছে, বোম্বে রাজ্য। তাহলে সেই বোম্বেকে কি করা হয় যে ভেঙে ফেলা হয়, কি পৃথক করে একটা মহারাষ্ট্র রাজ্য করা হয় আর একটা গুজরাট রাজ্য করা হয়। সেটা হচ্ছে 1 মে 1960, অর্থাৎ 1960 সালের 1 মে তখন কিন্তু এটা করা হয় যে মহারাষ্ট্র আর গুজরাট সেদিন প্রতিষ্ঠিত হয়। তাহলে এই ছিল আজকের এমসিকিউ টাইপ কোশ্চেন, কিছু গুরুত্বপূর্ণ। তাহলে আশা করছি তোমাদের এগুলি কাজে লাগবে। তোমরা এগুলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো বা এই ভিডিওটি বারবার দেখতে পারো যদি সময় হাতে না থাকে, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।